আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আজ তোমাদের তৃতীয় লেকচার অর্থাৎ সাধারণ অন্তরক সমীকরণের 3 নম্বর পার্ট আজ আমাদের। আমরা ইতিপূর্বে তোমাদের সাধারণ অন্তরক সমীকরণের দুটি ক্লাস নিয়েছি এবং আমরা আজ তৃতীয় ক্লাস। এই তৃতীয় ক্লাসে মূলত আমরা যে বিষয়টা পাঠ দিব সেটা হলো, দেখো, চলক পৃথকীকরণযোগ্য অন্তরক সমীকরণ। এখন চলক পৃথকীকরণ অন্তরক সমীকরণ আসলে কেমন এবং এটা কিভাবে আমরা সমাধান করব, আমরা বেশ কিছু সমস্যার আজ সমাধান করার চেষ্টা করব। তাহলে দেখো, এখানে আমাদের চলক পৃথকীকরণ যোগ্য অন্তরক সমীকরণ কাকে বলে, বা আমরা যদি কোনো অন্তরক সমীকরণ n dx প্লাস n dy ইকুয়াল টু 0, এই অন্তরক সমীকরণটাকে যদি আমরা f অন x dx সমান f2y dy এই আকারে লেখা সম্ভব হয়, তখন আমরা বলবো এই সমীকরণটি হলো চলক পৃথকীকরণযোগ্য অন্তরক সমীকরণ। আসলে এখানে দেখো দুটি চলক আছে, একটা x আর কি হলো y। অর্থাৎ যে সমীকরণটা দেওয়া থাকবে সেই সমীকরণটিকে আমরা যদি x এক পাশে আর y যদি আরেক পাশে নিতে পারি, যদি সম্ভব হয়, তাহলে তখন আমরা বলবো এই সমীকরণটি হলো চলক পৃথক করার মতো যোগ্যতা সম্পন্ন। অর্থাৎ আমরা দেখব যে সবগুলো ইকুয়েশন কিন্তু আমরা সরাসরি চলক আলাদা করতে পারি না। আমরা যে সমীকরণগুলো সরাসরি আমরা x এক পাশে y আর পাশে আনতে পারবো, সেই সমীকরণগুলোকে মূলত আমরা বলবো চলক পৃথকীকরণ অন্তরক সমীকরণ। তাহলে দেখো, এই আমরা আজ যে বিষয়টি আলোচনা করব সেটা হলো, যে সমীকরণগুলো নিয়ে আমরা কাজ করব সেগুলো সবই হলো যে চলক পৃথকীকরণ যোগ্য অন্তরক সমীকরণ, এবং এর বিষয়ে আমরা কিছু সমস্যার সমাধান করব। তাহলে দেখো, এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলো বেশ কিছু সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করব আজ। এখানে চলক পৃথকীকরণ সমীকরণে আমরা উদাহরণ 1 শুরু করব। তোমাদের বইয়ের মধ্যে যে সমস্যাগুলো একটু ঝামেলাপূর্ণ অথবা ইম্পর্টেন্ট, সেইগুলো একটু করার চেষ্টা করব। তাহলে তোমাদের বইয়ের যে উদাহরণ 1 আছে, তাহলে আমরা সেই উদাহরণ 1 হলো আমাদের বলা আছে, দেখো, আর একটা পদার্থ সমীকরণকে সমাধান করো। প্রশ্নটা হলো, সবগুলোর ক্ষেত্রে বলা থাকবে সমাধান করো। এই তোমাদের প্রত্যেকটি অঙ্কের মধ্যে এই কথাটাই কিন্তু পাবা যে সমাধান করো, এবং সমাধান করো অঙ্কটি হলো, দেখো, tan x আর dx সমান cot y dy। এটা তোমাদের বইয়ের মধ্যে উদাহরণ 1 নম্বর হিসেবে দেওয়া আছে। তাহলে আমরা এই সমীকরণটিকে আমরা এখন সমাধান করতে চাই। তাহলে সমাধান করার জন্য একটু আগে কিন্তু বলেছি যে আমরা যে সমীকরণটা চলক পৃথকীকরণ যোগ্য কিনা। এখানে দেখো, সরাসরি এক পাশে x dx আর এক পাশে y dy, অর্থাৎ এটাকে কোনো চেঞ্জ করা লাগছে না, সরাসরি কিন্তু এটা চলক পৃথকীকরণ অবস্থায় আছে। তাহলে আমি এটাকে সমাধান করতে পারবো। আর সমাধান করার জন্য মূলত আমরা কিন্তু এর আগেও বলেছি তোমাদের যে ইন্টিগ্রেশন বা যোগজীকরণ কিন্তু প্রত্যেকটি অঙ্কের শেষ অংশে যোগজীকরণ প্রয়োজন। এই জন্য যোগজীকরণের বিষয়টা তোমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীর যে বইটা আছে এটাও তোমরা একটু দেখে নিতে পারো, কারণ যোগজীকরণের উপরে কিন্তু তোমাদের একেবারে ভালো ধারণা যদি না থাকে, তাহলে প্রত্যেকটি অঙ্কের মধ্যে কিন্তু সমস্যা পড়তে হবে। তাহলে দেখো, এই অঙ্কটি এখন আমরা সমাধান করতে চাই। তাহলে সমাধান করার জন্য আমরা এটাকে দুই পাশে আমরা ইন্টিগ্রেশন সিম্বল নিয়ে আসবো। তাহলে পরবর্তী লাইনে আমরা দুই পাশে ইন্টিগ্রেশন চিহ্ন নিয়ে আসবো, ইন্টিগ্রেশন cot y dy। তাহলে এখন তোমাকে ইন্টিগ্রেশন tan x dx এর একটা সূত্র আছে, তাহলে এই সূত্রটি তোমাকে জানতে হবে। তাহলে এখানে দেখো, ইন্টিগ্রেশন tan x মানে হলো ln sec x, এটা সূত্র কিন্তু তোমরা ইন্টারমিডিয়েট লেভেল থেকে জেনে এসেছো। আর এটা হলো ইন্টিগ্রেশন cot y মানে হলো ln sin y। তাহলে এখানে এটা ইন্টিগ্রেশন করে পেলাম, দেখো, ln sec x, আর ইন্টিগ্রেশন cot y হলো ln sin y। এটা কিন্তু সরাসরি সূত্র বসিয়ে দিয়েছে, এখানে আর কিছুই করা হয়নি। এখন যেহেতু এটা ইন্টিগ্রেশন, তাহলে সর্বশেষ আমরা একটা ইন্টিগ্রেটিং যে ধ্রুব সেটা লিখতে হয়।
তাহলে সেই ইন্ডিকেটিং ধ্রুবক লেখার জন্য আমরা সি ব্যবহার করি, কিন্তু এই অঙ্কের চেহারা যেভাবে থাকে আমরা সেভাবে ব্যবহার করার চেষ্টা করি। এখন দুটোই লন আছে, তাহলে আমরা এখানে শুধু সি না বসিয়ে আমরা এখানে কি লিখতে পারি দেখো, আমরা লিখতে পারি দেখো লন সি। তাহলে আমরা এই জায়গায় আমরা কি লিখতে পারি দেখো, এটা হলো লন এক্স, তাহলে লন সেক এক্স সমান লন এ প্লাস লন বি। তাহলে আমরা এটাকে লিখতে পারি লন এ ইন্টু বি, অর্থাৎ সি আগে লিখে তারপর আমরা, তাহলে লন এ প্লাস লন বি সূত্র লন এ ইন্টু বি, তাহলে সি ইন্টু সাইন ওয়াই। এবার দুই পাশ থেকে আমরা যদি লন বাদ দিই তাহলে আমরা পাই দেখো সেক এক্স সমান সি সাইন ওয়াই। এই যে সমীকরণটি আমরা পেলাম, এই সমীকরণটি এখানে দেখো নিম্নে সমাধান, অর্থাৎ এখানে আমাদের দেখো সরাসরি সেক এক্স সমান সি সাইন ওয়াই, এই যে সমীকরণটি এটি হলো সেই নিম্নে সমাধান। খুব সহজ অঙ্ক, কিন্তু অঙ্কটা কিন্তু জটিল নয়। তাহলে আমরা এই জাতীয় যে অঙ্ক আছে সরাসরি আমরা ইন্টিগ্রেশন করে কিন্তু সমাধান করতে পারলাম। এবার আমরা আরেকটি অঙ্কে যাব। এবার তোমরা দেখো উদাহরণ, যদি আমরা এখানে আমি তোমাদের যেগুলো করবো সেগুলো ইন্ডিকেট করে রাখছি। উদাহরণ 4 নাম্বার অঙ্ক তোমরা এখন দেখবে। উদাহরণ 4 হলো dy dx সমান e টু দি পাওয়ার x মাইনাস ওয়াই প্লাস এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই। তাহলে এই অঙ্কটি করার জন্য দেখো dy dx আছে, এখানে কিন্তু x এবং y একত্রে আছে, এখানেও তাই আছে। তাহলে এই সমীকরণটা আমি এখন এটাকে চেষ্টা করব যে কিভাবে আমরা x এবং y কে আলাদা করতে পারি। তাহলে x এবং y কে আলাদা করার জন্য আমরা এক পাশে x এক পাশে y আনার জন্য আমরা এই জায়গাটায়, তাহলে এটা যা আছে আমরা লিখলাম dy dx, এটাকে যদি আমি ভেঙে ফেলি দেখো লেখা যায় e টু দি পাওয়ার x ইন্টু e টু দি পাওয়ার মাইনাস ওয়াই, আর এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই। এখন পরবর্তীতে আবার দেখো dy dx এটা রেখে দিলাম, এটাকে যদি আমি লিখি তাহলে ই টু দি পাওয়ার এক্স, আর ই টু দি পাওয়ার মাইনাস ওয়াইকে নিচে নিয়ে গেলে ই টু দি পাওয়ার ওয়াই, এটা হয় এক্স স্কোয়ার, এটা হয় ই টু দি পাওয়ার প্লাস ওয়াই। এরপরে আমাদের দেখো dy dx সমান এই লসাগু করলাম ই টু দি পাওয়ার ওয়াই, তাহলে এখানে আসে ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার। তাহলে দেখো এখন কিন্তু আমি মোটামুটি একটা সরল অবস্থায় চলে গেছি। উপরে শুধুমাত্র এক্স, নিচে দেখো শুধুমাত্র ওয়াই এর টার্ম, আর এখানে ওয়াই, এখানে হলো এক্স। এবার আমি যদি এদেরকে আবার যদি আমি একান্তকরণের মাধ্যমে, অর্থাৎ যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে কিন্তু আমরা লিখতে পারি, আমরা একটু উপরে লিখবো, আমরা একটু উপরে লিখবো এখন। তাহলে এখানে দেখো আমরা যদি এই ওয়াই এর সাথে dy নিই তাহলে আমরা পাই দেখো ই টু দি পাওয়ার ওয়াই dy সমান এটা পাই দেখো ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার এই dx। এখন এটা আমরা শুধু সরাসরি বজ্রগুণ যেভাবে করি সেভাবে লিখে নিলেও তোমরা বুঝতে পারবে। এখন দেখো আমরা এটাকে যদি ইন্টিগ্রেশন করতে চাই, এখন কিন্তু আমাদের দেখো চলক পৃথকীকরণ করে নিতে হয়েছে। তাহলে আমার এখন এটা চলক পৃথকীকরণ হয়েছে, এখানে শুধুমাত্র দেখো y এর টার্ম আছে, এখানে শুধুমাত্র x এর টার্ম আছে। তাহলে আমরা এবার পরবর্তী লাইনে যখনই আলাদা হয়ে যাবে তখনই আমরা দুই পাশে ইন্টিগ্রেশন দিয়ে দেব, ইন্টিগ্রেশন ex প্লাস এক্স স্কোয়ার dx। দেখছো প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু দেখো সর্বশেষ অংশে কিন্তু আমাদের প্রত্যেকটি অঙ্কের মধ্যে ইন্টিগ্রেশন আনতে হবে, সেই জন্য ইন্টিগ্রেশনটা খুবই জরুরি তোমাদের জন্য। তাহলে এখন আমরা যদি ইন্টিগ্রেশন করি ই টু দি পাওয়ার ওয়াই dy কে করলে হয় ই টু দি পাওয়ার ওয়াই, আর ই টু দি পাওয়ার এক্স কে যদি করি আমরা ইন্টিগ্রেশন এক্স এর সাপেক্ষে তাহলে আমরা পাই দেখো ই টু দি পাওয়ার এক্স, আর এটাকে করলে হয় এক্স আর কিউব ডিভাইডেড বাই 3। আর এখন লাগবে আর একটা ইন্টিগ্রেটিং ধ্রুবক, দেখো এটা নিচে কিছু নাই, এটা নিচে কিছু নাই, কিন্তু এখানে নিচে 3 আছে, সেই জন্য এই সব ক্ষেত্রে আমরা আর c/3 বা এই জাতীয় না লিখে সরাসরি আমরা এখানে c লিখে দিতে পারবো। তাহলে আমরা এখানে ই টু দি পাওয়ার ওয়াই সমান ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স কিউব বাই 3 প্লাস সি, এই যে অবস্থাটা হলো এটি হলো নিম্নের সমাধান, অর্থাৎ যে অন্তঃকরণ আছে তার যে সমাধান সেটি হলো এটা।
তাহলে আমরা এখন প্রিয় শিক্ষার্থী আমরা দুটো অঙ্ক অলরেডি করেছি। আমরা এখন 3 নম্বর অঙ্ক পড়ব, অর্থাৎ উদাহরণ উপরে লিখি এটা। আমরা উদাহরণ 5 নাম্বার পড়ব। উদাহরণ 5-এর আছে দেখো dy dx সমান y স্কয়ার প্লাস y প্লাস 1 আর নিচে হলো x স্কয়ার প্লাস x প্লাস 1। এই জাতীয় যে সমস্যাগুলো, তাহলে আমরা এখানেও দেখো সরাসরি আমাদের কিন্তু একটি উপরের অংশে কিন্তু অলরেডি y আছে আর নিচে দেখো x আছে। তাহলে আমার জন্য এখন y আর x কে আলাদা করা খুবই সহজ। এখানে কিন্তু আর কোনো ক্যালকুলেশন ছাড়াই আমি যদি y এর কাছে y নিয়ে যাই, আর এখানে কিন্তু এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, আমি যদি x স্কয়ারকে এখানে নিয়ে যাই আর এটাকে যদি এখানে নিয়ে যাই, তাহলে dy নিচে চলে যাচ্ছে আর dx নিচে যাচ্ছে। এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে dy dx সবসময় উপরে যাবে, এটা কখনো নিচে থাকবে না। তাহলে সেই হিসাবে আমরা এই dy যদি উপরে রাখি, এটাকে যদি নিচে নিয়ে আসি আর এটাকে যদি উপরে নিয়ে যাই, তাহলে কিন্তু দেখো dy এবং dx দুটো কিন্তু উপরে থাকবে। তাহলে আমরা সেই ক্ষেত্রে এখানে যদি লিখি, দেখো এটাকে যদি আমি এটা নিচে নিয়ে আসি, তাহলে পাই দেখো dy y স্কয়ার প্লাস y প্লাস 1 সমান এখানে পাই দেখো dx ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস x প্লাস 1। তাহলে এখন চলক পৃথকীকরণ কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন চলক পৃথকীকরণ হয়ে যাওয়ার পরে আমাদের এবার ইন্টিগ্রেশন আনতে হবে। তাহলে এখন আমরা ইন্টিগ্রেশন যদি নিয়ে আসি, তাহলে দেখো ইন্টিগ্রেশন নিয়ে আসার জন্য আমরা দুই পাশে ইন্টিগ্রেশন নিয়ে আসলাম। ইন্টিগ্রেশন dx x স্কয়ার প্লাস x প্লাস 1। তাহলে এখানে দেখো এবার এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। এখন ইন্টিগ্রেশন করার জন্য এই যে তোমাকে বুঝতে হবে, এটাও কিন্তু তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে কিন্তু এইরকম ইন্টিগ্রেশন ছিল। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, সরি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশন করার জন্য দেখো আমরা যদি এটাকে যদি হোল স্কয়ার বানাই, তখন দেখো এখানে y স্কয়ার প্লাস y আছে, তাহলে এই জাতীয় যখন থাকে তখন সেটাকে হোল স্কয়ার আকারে লিখতে হয়। তাহলে এটাকে আমরা দেখো a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু কত হলে এখানে 1 হয়, হাফ নিলে হয়। তাহলে a স্কয়ার প্লাস 2a ইনটু b প্লাস b স্কয়ার, অর্থাৎ 1/2 স্কয়ার মানে 4 একবারে লিখে দিয়েছি, অথবা তুমি 1/2 স্কয়ার এভাবে লিখতে পারো। a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার, অর্থাৎ এটা হোল স্কয়ার বানানোর জন্য। আর সাথে দেখো আমার ছিল y স্কয়ার, এটা y মিলেছে কিন্তু এটা কিন্তু এখন মেলেনি, অর্থাৎ এই যে 1/4 অতিরিক্ত নিয়েছি আর এখানে 1 ছিল, তাহলে এই 1 কে নিয়ে আসলাম এটা, আর অতিরিক্ত যেটা সেটা আমি 1/4 মাইনাস করে দিতে হবে। এটা তোমরা ভালোভাবে পারো এই বিষয়টা। তাহলে এইখানেও আমার তাই করতে হবে, একটা পারলে আরেকটা কিন্তু একই রকম। a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস 1/4 প্লাস 1 মাইনাস 1/4। এরপরে আমরা এটাকে যদি করি, দেখো dy এটা আসে y প্লাস হাফ হোল স্কয়ার আসে, আর এটা ক্যালকুলেশন করলে 4 মাইনাস 1 অর্থাৎ প্লাস 3/4 আসে। তাহলে এটার ক্ষেত্রেও কিন্তু তাই আসবে, dx ডিভাইডেড বাই x প্লাস হাফ হোল স্কয়ার প্লাস 3/4 আসছে। তাহলে দেখো এখন আমরা একটা আমাদের যে ইন্টিগ্রেশনের যে সূত্র আছে সেই জাতীয় সূত্র এসেছে। দেখো ইন্টিগ্রেশন dy বাই y স্কয়ার প্লাস এই জাতীয় a স্কয়ার, অর্থাৎ এটা সূত্র তোমরা জানো, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস a স্কয়ার সমান 1/a tan ইনভার্স x/a। এটা কিন্তু দেখো প্রত্যেকটি অঙ্কের মধ্যেই তোমার কিন্তু ইন্টিগ্রেশনের সূত্র ব্যবহার করার প্রয়োজন হচ্ছে। সেজন্য ইন্টিগ্রেশনের যে সূত্রগুলো আছে অনার্স ফার্স্ট ইয়ারেও তোমাদের যে সূত্রগুলো ছিল সেগুলো আবার অবশ্যই বারবার মুখস্থ করে নিতে হবে, রিভিশন দিয়ে নিতে হবে। তাহলে আমরা এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই পর্যায়ে এসেছি। এখন এই জায়গায় এবার আমরা এটাকে ওই ফরম্যাটে যদি লিখতে চাই, তাহলে আমরা পাই দেখো dy ডিভাইডেড বাই এটাকে আমরা লিখলাম y প্লাস হাফ এটা হোল স্কয়ার প্লাস √3/2 এটা হোল স্কয়ার, এটা আমরা লিখলাম।
তাহলে আমরা পেলাম দেখো এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ফর্মেটে পেয়েছি। আর ডান পাশে যেটা একই রকম ডিএক্স ডিভাইডেড বাই এক্স প্লাস হাফ হোল স্কোয়ার প্লাস √3/2 তার হোল স্কোয়ার। এখন আমরা যদি এটার সূত্র বসাই তাহলে দেখো ইন্টিগ্রেশন ডিএক্স এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের সূত্র হলো 1/a মানে হলো এটা 1/a tan ইনভার্স x বাই a, x মানে এখানে y প্লাস হাফ ডিভাইডেড বাই √3/2। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা x স্কয়ার বাই a স্কয়ারের সূত্র 1/a tan ইনভার্স x বাই a এটা বসিয়েছি। তাহলে এখানেও আমাকে তাই করতে হবে। 1/a মানে হলো এটা 1/a tan ইনভার্স x ডিভাইডেড বাই a, অর্থাৎ x বাই a মানে √3। আর যেহেতু এখানে দেখো একই রকম কোনো টার্ম ওইভাবে নাই, সেই জন্য আমরা সরাসরি এখানে আমরা লিখে দিই c লিখে দিই। তাহলে ইন্টিগ্রেটিং যে ধ্রুবক সেটা লেখা হলো। এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এটাকে ক্যালকুলেশন করার জন্য আমাদের দেখো এটা ভগ্নাংশ হওয়ার কারণে আমরা যদি এটাকে উল্টিয়ে দিই তাহলে পাবো 2/√3 tan ইনভার্স। এটাকে ক্যালকুলেশন করলে দেখো আমরা উপরে পাই হলো 2y প্লাস 1 ডিভাইডেড বাই 2, আর এখানে দেখো √3/2। এই ক্ষেত্রেও তাই 2/√3 আর tan ইনভার্স এখানে থাকে দেখো 2x প্লাস 1/2 তার নিচে আবার √3/2 প্লাস c। এই অঙ্কটি একটু বড় অঙ্ক ছিল, তারপরে তোমরা দেখবে বইয়ের মধ্যে একটু তোমাদের সংক্ষেপে করা থাকে। বইয়ে আসলে অঙ্কগুলো একটু সংক্ষেপেই আছে, আমি চেষ্টা করছি তোমাদের একটা একটু বড় করে করে দেওয়ার জন্য যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এবার দেখো আমাদের আরেক লাইন আমরা যদি করি তাহলে পাই দেখো 2/√3 tan ইনভার্স। এটা দেখো এটার নিচে 2 আবার এটার নিচে 2, তাহলে আমরা নিচের 2 বাদ চলে যায়, আমরা সরাসরি লিখতে পারি 2y প্লাস 1 ডিভাইডেড বাই √3। অর্থাৎ এটা দেখো ভগ্নাংশ আকারে যদি উল্টে দিই তাহলে আসলে 2 কেটে গিয়ে থাকে 2y প্লাস 1/√3। তাহলে এটার সমান আমরা পাই এটাও একইভাবে 2/√3 tan ইনভার্স। এটা করলে হয় 2x প্লাস 1 ডিভাইডেড বাই √3 প্লাস c। এই সমীকরণটি হলো সেই নিম্নে অন্তরক সমীকরণ। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা ইতিমধ্যে ধরো 3টি অঙ্ক করে ফেলেছি এবং 3টি অঙ্কের মধ্যে এই অঙ্কটি একটু তুলনামূলকভাবে বড় ছিল, যদিও বড় ছিল তারপরেও কিন্তু খুব বেশি কঠিন নয়, মোটামুটি সহজই ছিল। তাহলে আমরা চলো প্রিয় শিক্ষার্থী আরও একটি অঙ্ক যদি আমরা করতে চাই তাহলে আমরা সেক্ষেত্রে উদাহরণ এবার আমরা করব হলো উদাহরণ 9 নাম্বার অঙ্কটা করব। তাহলে এখানে উদাহরণ 9 এখানে আছে দেখো x y স্কয়ার প্লাস x dx প্লাস এখানে লিখি প্লাস x স্কয়ার y প্লাস y dy ইকুয়াল টু 0। এখন এই জাতীয় যে সমস্যাগুলো আমাদের থাকে এই সমস্যাগুলো মূলত দেখো এখানেও এই যে এক্স ওয়াই আছে একত্রে, আবার এখানে ডিএক্স আছে, এখানে কিন্তু দেখো সরাসরি আর আমি ওইভাবে আলাদা করা নেই, আমাকে কিন্তু আলাদা করে নিতে হবে। তাহলে আলাদা করার জন্য আমাদের দেখো একটি অঙ্কে এক এক ধরনের টেকনিক অ্যাপ্লাই করতে হচ্ছে। তাহলে আমরা এই অঙ্কটা কি আলাদা করার জন্য প্রথমে আমরা একটু স্মরণ করে নিব, তারপর আমরা আলাদা করতে পারবো। তাহলে আমরা এটাকে যদি আলাদা করতে চাই তাহলে দেখো আমরা আলাদা করার জন্য এখানে x কমান যাচ্ছে, আমি x কমান নিয়েছি, তাহলে পাই y স্কয়ার প্লাস 1 dx প্লাস এখানে y কমান গেলে পাই দেখো x স্কয়ার প্লাস 1 dy ইকুয়াল টু 0। এখন আমাকে মনে রাখতে হবে যে এখানে দেখো dx আর এখানে x, তাহলে আমার এই y স্কয়ার প্লাস 1 কিন্তু এখান থেকে মানে বাদ দিতে হবে। আবার এখানে দেখো dy এর সাথে এই x স্কয়ার প্লাস 1 এখানে কিন্তু এটা আবার রয়েছে, এখান থেকে আবার এটা বাদ দিতে হবে। এই ক্ষেত্রে
আমরা যদি উভয় পক্ষকে যদি আমরা ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে দেখা যাবে যে এখানে এটা কেটে যাবে, এক্সের টার্ম থাকবে, এখানে এটা কেটে গিয়ে আমাদের শুধু ওয়াই টার্ম থাকবে। তাহলে আমরা এই কাজটি করি। তাহলে এটা কাজ করতে গিয়ে দেখো আমরা এক্স ইন্টু, আমি একটু দেখিয়ে দিই তোমাদের, এটা এই এর সাথে আমরা মূলত ভাগ করছি কোনটা, আমরা এটাকে এটার সাথে দেখো ডিএক্স আছে, এই ডিএক্স আমি রাখলাম, আর এখানে আমি ভাগ করছি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান দিয়ে আমি ভাগ করেছি। তাহলে এখানেও আমি তাই করব, এক্স স্কোয়ার প্লাস ওয়ান সাথে ভাগ করছি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান সাথে ডি ওয়াই ইকুয়াল টু, এটা যদি 0 এটা ভাগ করি তাহলে 0 হয়, সরাসরি আমরা 0 লিখে দিব। এই অংশটা সরাসরি তুমি দেখাই না দিয়েও কিন্তু ক্যালকুলেশন করতে পারবে। তাহলে আমরা দেখো এটাকে যদি আমরা একটু সরল করি তাহলে পাই এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিএক্স, আর প্লাস এখানে আসে দেখো আমরা পাই ওয়াই ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ডি ওয়াই সমান 0। তাহলে দেখো এখানে আমার কিন্তু এক্স সাথে ডিএক্স, ওয়াই সাথে ডি ওয়াই, অর্থাৎ আমাদের কিন্তু চলকের পৃথকীকরণ হয়ে গেছে। তাহলে এখন চলক পৃথকীকরণ মানে হলো এর সাথে ডিএক্স এক্স এর সাথে আর ওয়াই এর সাথে ডি ওয়াই। তাহলে এবার আমরা কি করব, এবার আমরা এখানে দুই পাশে ইন্টিগ্রেশন চিহ্ন নেব। তাহলে আমরা যদি দুই পাশে ইন্টিগ্রেশন চিহ্ন নেই তাহলে আমরা পাই দেখো ইন্টিগ্রেশন আমরা এখানে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিএক্স প্লাস ওয়াই বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এটা ডিওয়াই, আর এখানে কিন্তু আমরা ইন্টিগ্রেশন যদি নিই তাহলে কিন্তু আমরা এটা না নিয়ে সরাসরি আমরা লিখতে পারবো। তাহলে আমরা এখানে 0 লিখলাম, আমরা ইন্টিগ্রেশন চিহ্ন মূলত এখানে আমরা দিয়ে দিচ্ছি। তাহলে এখন ইন্টিগ্রেশন চিহ্ন দেওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে মূলত দেখো এবার এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এখন এটাকে ইন্টিগ্রেশন করার জন্য তোমাদের বইয়ের মধ্যে যেভাবে আছে আমি সেভাবেও তোমাদের একটু দেখিয়ে দিব, সাথে সাথে আরেকটু সহজ পন্থায় আমি দেখানোর চেষ্টা করবো। তাহলে দেখো এই পর্যন্ত যদি আমাদের কারো সমস্যা না থাকে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে আমরা দুইভাবে পদে দেখিয়ে দিতে চাচ্ছি। তাহলে আমাদের দুইভাবে দেখানোর জন্য আমরা এটা মনে রাখবো, এখান থেকে আমরা পরবর্তী অংশ শুরু করতে চাই। ধরো আমরা দুইভাবে যাওয়ার ক্ষেত্রে কিভাবে করতে চাই, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। এখন ইন্টিগ্রেশন করার জন্য একটা সূত্র আছে, দেখো ইন্টিগ্রেশনের সূত্র আমরা যদি দুইভাবে করার ক্ষেত্রে বলছি যে দেখো ডিএক্স আমাদের আছে কি ইন্টিগ্রেশন 1/x ডিএক্স সমান কিন্তু দেখো কত ln x, এটা আমরা জানি। তাহলে 1/x ডিএক্স কিন্তু হলো ln x। এখন আমরা যদি এই যে বিষয়টা খেয়াল করো, এটাকে যদি আমি ভেঙে দেখাই, আসলে এই ডি সাথে কিন্তু এক্স, এই ডিএক্স আর এখানে কিন্তু এক্স, অর্থাৎ নিচেরটাকে যদি আমি যেটা আছে দেখো সেটাকে যদি এটা করি, অর্থাৎ নিচে আছে এক্স, আবার যদি ডিএক্স ডির সাথে এক্স লাগাতে পারি তাহলে কিন্তু আমরা লিখতে পেরেছি ln x। এই যদি হয় তাহলে আমরা এখন চেষ্টা করব যে এই সূত্রটা যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাকে এটাকে যদি আমি ডি করতে চাই, তাহলে এটাকে যদি আমি ডি করি, তাই না, এটাকে যদি আমি ডি করি ডিএক্স করি তাহলে আমার কিন্তু আসে দেখো 2x আসে। তাহলে আমার এখানে কিন্তু আসে হলো 2x প্লাস 0, কিন্তু আমার উপরে দেখো এখানে আসে হলো শুধুমাত্র x। সেই জন্য আমি এই লাইনটি থেকে পরবর্তীতে আমরা এখানে যাব যে আমার এখানে 2 দরকার, সেই জন্য আমি এখানে ডিএক্স করি 2x হয়, সেই জন্য এখানে 2x ডিএক্স আছে, আর সাথে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এই ডিএক্সটা আমি উপরেও দিতে পারি অথবা এখানেও দিতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে দেখো 2x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিএক্স প্লাস এখানেও তাই 2y সাথে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ডিওয়াই ইকুয়াল টু 0। তোমাদের বইয়ে এইভাবে কিন্তু করা আছে। তাহলে এখানে দেখো এই যে আমরা 2x ডিএক্স আর এখানে 2y ডিওয়াই যে নিলাম, তাহলে মানে আমি কিন্তু 2 দিয়ে গুণ করেছি দুটোকেই, এখানেও কিন্তু 2 দিয়েই গুণ করেছি, 0 হওয়ার কারণে আর দেখানো লাগছে না, সরাসরি 2 দিয়ে আমরা দুই পাশে গুণ করে দিয়েছি। এবার আমি এটা থেকে লিখবো, দেখো ওই সূত্র ব্যবহার করতে চাচ্ছি, সেই জন্য আমরা এখানে এবার যদি আমরা লিখি ডি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান যদি লিখি তাহলে দেখো কি হয়,
এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর সাথে আমরা আবার একইভাবে ডি অফ ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান, সাথে হলো ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু 0। এটা ভালো করে একটু বুঝতে হবে তোমাদের আগে, কেন এইভাবে তোমাদের বইয়ের মধ্যে অনেক অঙ্ক করে দেওয়া আছে। এই অনেক অঙ্ক করে দেওয়ার কারণে তুমি যখন করতে যাবে তখন এইভাবে তোমাকে একটু জানতে হবে বিষয়টা। এখানে দেখো, এটাকে যদি আমরা অন্তরীকরণ করি, এই যে এই লিখেছি দেখো, নিচেরটাকে অন্তরীকরণ করেছি, তাহলে এটাকে অন্তরীকরণ করলে যে আমার 2x আসে বা যা আসে সেটা আমি উপরে লিখে দিচ্ছি। তাহলে এখানে আমার 2x আসে, এটাকে অন্তরীকরণ করলে ddx x স্কয়ার প্লাস 1 কে করলে হয় 2x প্লাস 0 অর্থাৎ 2x। সেই জন্য আমি এই 2x এনেছি, এখানে x ছিল আমি 2 গুণ করেছি। তাহলে এখানেও একইভাবে আমি 2y এনেছি অন্তরীকরণ করে যেটা আসে। এরপরে আমার কাজ হলো এই যে এই যেমন আমার আছে সেরকমই দেখো আমি লিখেছি, এই x কে d অফ x লিখেছি। তাহলে এটাকেও কিন্তু দেখো আমি d অফ এটা লিখেছি, d অফ এটা লিখেছি। আসলে কিভাবে লিখেছি বা লেখা গেল কিনা, তাহলে দেখো আমরা যদি এই d অফ শুধুমাত্র d কিন্তু ডিফারেন্সিয়েশন করছি x স্কয়ার প্লাস 1 কে, তাহলে d যদি করা হয় একে, তাহলে আমরা পাবো কিন্তু d dx না, কিন্তু সরাসরি d বলা হচ্ছে। তাহলে সেই হিসেবে আমরা লিখতে পারি 2x dx। আর যদি d এখানে y থাকে তাহলে বলতে পারি 2y dy, সেটাই কিন্তু আছে দেখো। তাহলে আমরা যদি d অফ এটা লিখি তাহলে আমরা লিখতে পারি দেখো 2x dx, তাই আছে দেখো 2x dx। তার মানে আমরা এটা থেকে এটা লিখতে পারি, এটা থেকে আবার এটাও লিখতে পারি। তাহলে আমরা এটা থেকে এটা লিখলাম, কেননা আমাকে একটু আগে দেখলাম যে আমরা সূত্রটা বসাবো মূলত এই যে x স্কয়ার প্লাস 1 এটার কিন্তু এই x। তাহলে সেই ক্ষেত্রে d অফ এটা মানে হলো 2x dx, অর্থাৎ এই লাইনের পরে কিন্তু আমি এই লাইন লিখতে পারি। একইভাবে তাহলে এটাও আমরা পারি। তাহলে এখন যখনই আমরা এটা লিখতে পেরেছি তখন কিন্তু আমি পরবর্তীতে দেখো সরাসরি এই সূত্রটা বসিয়ে দিচ্ছি, অর্থাৎ ইন্টিগ্রেশন আর d অফ x ডিভাইডেড বাই x মানে হলো ln x। তাহলে আমি এই সূত্রটা যদি বসিয়ে দিই তাহলে আমরা পাই দেখো ln অফ x স্কয়ার প্লাস 1 প্লাস এটা হলো ln অফ y স্কয়ার প্লাস 1। তাহলে যেহেতু ইন্টিগ্রেশন চিহ্ন উঠে গেছে তাহলে আমার ওই পাশে এখন একটা ধ্রুবক নিয়ে আসতে হবে। যেহেতু দুটো ক্ষেত্রে ln আছে তাহলে আমি সরাসরি c9 এ আমরা এখানে ln c আনবো। দেখো প্রিয় শিক্ষার্থী, আমাদের এখানে যদি কোনো বুঝতে অসুবিধা আছে কিনা, আশা করি বুঝতে অসুবিধা থাকার কথা নয়। তাহলে আমরা এই ক্ষেত্রে দেখো আমরা এটা মুছে ফেলছি এখানে। এখন আমরা এটাকে সূত্র লিখবো ln a প্লাস ln b। সূত্র হলো ln a ইন্টু b, অর্থাৎ y স্কয়ার প্লাস 1 সমান ln c। এখন দুই পাশ থেকে আমি ln উঠিয়ে দিলাম, তাহলে পেলাম x স্কয়ার প্লাস 1 ইন্টু y স্কয়ার প্লাস 1 সাথে হলো c। এটি হলো আমাদের সেই নির্ণয় অন্তরক সমীকরণ। তাহলে দেখো আমরা সরাসরি আমরা সূত্র যদি ব্যবহার করি তাহলে সূত্র ব্যবহার করেও কিন্তু আমরা এটা করতে পারি, কিন্তু অনেকের ক্ষেত্রে এই যে আমি এই যে ডি এনেছি বা এই বিষয়গুলো, এই যে সূত্রটা কিভাবে এখানে আসছে এটা বুঝতে তোমাদের কারো কারো অসুবিধা হতে পারে বা হয়। আমরা যখন ক্লাসে করি তখন তোমাদের বলো স্যার এইভাবে না করে আমরা যদি উচ্চ মাধ্যমিক শ্রেণীতে যেভাবে করেছি সরাসরি আমরা ধরে নিয়ে যদি করতে চাই তাহলে কি আমরা করতে পারবো কিনা? অবশ্যই করতে পারবে, ওটা তোমার জন্য সহজই হবে। কিন্তু দেখা যায় যে তুমি এভাবে যেহেতু বইয়ের মধ্যে করে দেওয়া আছে তোমার এখানে একটু সময় মূলত কম লাগতে পারে, তোমারও সুবিধা হবে। আমি জন্য তোমাকে দুটি পন্থায় আমি শিখিয়ে দিতে যাচ্ছি। তাহলে আমরা এখন ওই যে অঙ্কটা আমরা বলেছিলাম ওইখান থেকে আমরা এই সূত্র ব্যবহার করে করেছি। এখন যদি এই সূত্র ব্যবহার না করে যদি আরেকটা সূত্র আমরা ব্যবহার করি তাহলে কেমন হবে দেখো, আমি এখন ওইটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের শুরু ছিল মূলত কোন জায়গা থেকে আমি বলেছিলাম, এটা ছিল সম্ভবত দেখো এই জায়গায় ছিল x dx বাই x স্কয়ার প্লাস 1, এটা x dx, এটা ছিল প্লাস y dy ডিভাইডেড বাই y স্কয়ার প্লাস 1, এটা সমান 0। এখান থেকে বলেছিলাম যে আমরা যদি সূত্র ব্যবহার করি একরকম, আবার না করে আমরা আগে যেভাবে তোমরা শিখেছো সেভাবে যদি শিখতে চাই করতে চাই তাহলে কিভাবে করতে হবে। তাহলে এখন দেখো আমি এটাকে আমি ইন্টিগ্রেশন নিয়ে আসলাম, তাহলে আমরা ইন্টিগ্রেশন নিয়ে আসলাম দেখো x dx বাই x স্কয়ার প্লাস 1, আর এখানে y dy ডিভাইডেড বাই y স্কয়ার প্লাস 1, এটা সমান 0। এই ক্ষেত্রে আমাদের
দেখো আমাদের এই ক্ষেত্রে কিন্তু আমি এখানে যে 2 গুণ করলাম বা 3 গুণ করলাম বা রুট গুণ করলাম, এই বিষয়গুলো কিন্তু এখানে আর প্রয়োজন হয় না। সরাসরি আমরা ইন্টিগ্রেশন চিহ্ন দিয়েছি। তাহলে ইন্টিগ্রেশন এই ক্ষেত্রে আমাদের এই জাতীয় ইন্টিগ্রেশন তোমরা যেটা নিচের ক্লাসে শিখেছো, সেটা কি হয় যে আমরা এই রাশিটাকে, অর্থাৎ দেখো আমরা এই জায়গাটায় অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1কে আমরা যদি জেড ধরি, মানে যে কোনো অন্য একটি চলক ধরলাম, তাহলে আমরা জেড না ধরে আমরা এখানে এমও ধরতে পারি। তাহলে আমরা এম ধরেছি, তাহলে এটাকে আমরা অন্তরীকরণ করলাম। তাহলে অন্তরীকরণ করলে আমরা পাই দেখো 2x dx সমান হলো dm পেলাম। এখন এই 2x dx সমান dm, তাহলে দেখো এখানে x dx আছে, যার কারণে এটাকে আমরা তাহলে এটা কিন্তু ধরি। তাহলে এই ক্ষেত্রে আমাদের এখানে x dx মানে কিন্তু দেখো হাফ dm আসে। একইভাবে আমরা এই ডান পাশে এটাকে ধরলাম y² + 1, আমরা আরেকটা চলক ধরি, তাহলে মনে করলাম p ধরলাম। তাহলে p ধরলে আমরা এটাকে যদি অন্তরীকরণ করি, তাহলে 2y dy সমান dp হয়। এটাকে দেখো এখানে y dy আছে, এই জন্য আগের মতোই dy, y dy সমান হাফ dp। তাহলে আমি দেখো এই অংশটার পরিবর্তে আমি মান বসাই দিব, আবার এই অংশটির পরিবর্তেও কিন্তু আমি মান বসিয়ে দিতে পারবো। তাহলে আমরা যদি মান বসিয়ে দিই তাহলে আমাদের কি আসে, অতএব তাহলে আমরা মান বসিয়ে দিই, তাহলে মান বসিয়ে দিলাম, মান বসিয়ে পাই। তাহলে আমরা যদি মান বসিয়ে দিই, আমরা উপরে লিখি এখানে, তাহলে এখানে মান বসানোর পরে দেখো আমরা কি পাচ্ছি, x dx, তাহলে আমরা ইন্টিগ্রেশন চিহ্ন x dx এর পরিবর্তে হাফ dm, তাহলে সেই হাফকে আমি বাইরে আনলাম আর উপরে আমি লিখলাম dm, হাফ dm লিখলাম। তাহলে আর নিচে কিন্তু আমার এখানে কি ছিল, x² + 1কে আমি ধরেছি, দেখো m ধরেছি, তাহলে এখানে হবে m। দেখো আবার একটু খেয়াল করো আমি মানটা কিভাবে বসিয়েছি। এই যে x dx এর পরিবর্তে হাফ dm, তাহলে x dx এর পরিবর্তে এই হাফকে নিয়ে গেছি, আগে নেওয়া যায় এইভাবে, আর dm আর সাথে এটার পরিবর্তে আমরা m লিখেছি, প্লাস এটার ক্ষেত্রেও কিন্তু দেখো y dy এর পরিবর্তে হলো হাফ dp, তাহলে আমরা লিখতে পারি দেখো হাফ, এখানে ইন্টিগ্রেশন dp ডিভাইডেড বাই p সমান 0। তাহলে দেখো এখন আমার যে ইন্টিগ্রেশনটা হলো, সেই ইন্টিগ্রেশনটা মূলত কি হলো, আমার ইন্টিগ্রেশনটা দেখো 1/x dx ফর্মে আছে। তাহলে 1/x dx এর সূত্র মানে হলো ln x। সেই হিসাবে আমি এখানে দেখো দুটোই হাফ আছে, আমি এখানে হাফ দিয়ে গুণ করেও দিতে পারি, মানে ওই পাশে বাদ দিয়ে দিলাম, তাহলে আমার আসে কি ln m, আর এটা আছে ln p সমান 0। এখানে যদি ইন্টিগ্রেশন হয়েছে তাহলে 0 হবে না, তখন আসবে ln c আসবে। এবার আমি এখান থেকে তাহলে দেখো ln ab অর্থাৎ mp সমান হলো ln c। এখান থেকে যদি আমি এখন দুই পাশে ln বাদ দেই, তাহলে mp সমান c। তাহলে আমরা কিন্তু দেখো অলরেডি আমাদের ইন্টিগ্রেশন হয়েছে, কিন্তু m এবং p কিন্তু আমরা ধরে নিয়েছিলাম, সেই জন্য অবশ্যই আবার এই মানটা এখানে বসিয়ে দিতে হবে। তাহলে দেখো এটা যদি বসিয়ে দেই আমরা, তাহলে আমরা পাই দেখো x² + 1 ইন্টু AP এর মান হলো y² + 1 সমান হলো c। এটি হলো সেই নির্ণয় অন্তরক সমীকরণ। একটু আগে দেখো আমরা যে অঙ্কটা করেছিলাম, সেই অঙ্কটিও কিন্তু একই উত্তর এসেছিল। তোমরা ইচ্ছা করলে এভাবেও করতে পারো, এবং আমি আগে যে নিয়মটা করেছি ওই নিয়মটাও ব্যবহার করতে পারো। তোমাদের কাছে যেটা ভালো লাগে, যেটা সুবিধা হয় সেটা করবা, দুটোই কোনো সমস্যা হবে না। তবে দুটিও শিখে রাখা ভালো, তাহলে তোমাদের যদি কোনো অঙ্কে কঠিন মনে হয় তখন আরেকটা নিয়মে চলে যেতে পারো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ যে সমস্যাগুলো পড়লাম, এই জাতীয় বেশ কিছু সমস্যা তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে তোমরা পাবে, এবং সেইগুলো তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করবে, আর পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় আমার সাথে কথা বলবে। তাহলে আজ আমরা এখানে আমাদের পাঠ শেষ করছি। ভালো থেকো সবাই, নিরাপদে থেকো, ধন্যবাদ সবাই।